বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেন্টার কলকাতা কেন্দ্র থেকে আজকের লাইভ প্রোগ্রামে অংশরত সমস্ত ছাত্রছাত্রীকে আমি অঞ্জন কুমার বসু PSIC 134 ইউনিট নাম্বার 5 টপিক নাম্বার দ্য রেভল্ট অফ 1857 এর আলোচনায় স্বাগত। আজকের আলোচনা আমার বিষয়বস্তু 1857 বিদ্রোহ পরবর্তী ঘটনাপ্রবাহ। এই আলোচনা আমি ইতিমধ্যে পূর্ববর্তী আলোচনা দেখিয়েছি 1857 সালে মহাবিদ্রোহ সরকারি দমন নীতির ফলে শেষ পর্যন্ত ব্যর্থ হয়, কিন্তু অনেকগুলি প্রশ্ন রেখে যায় শাসক মহলের কাছে। ফলে সেই প্রশ্নগুলি সদুত্তর খোঁজা এবং সেই অনুযায়ী প্রশাসন যন্ত্রকে ঢেলে সাজানো ব্রিটিশ ঔপনিবেশিক শাসক বর্গের কাছে আশু প্রয়োজন হয়ে দেখা দেয়। খুব সহজ করে বললে 1857 সালের পর বা 1857 বিদ্রোহ পরবর্তী পর্বে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং কৃষি বন্দোবস্ত বা জমিদারি ব্যবস্থার ক্ষেত্রে, সেনাবাহিনীর ক্ষেত্রে এবং দেশীয় রাজন্য বর্গের ক্ষেত্রে একটা পরিবর্তনের ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। উদ্দেশ্য ছিল আঠারোশো সাতান্নের পরবর্তী পর্বে বিদ্রোহ প্রবণ ভারতীয়দের বিদ্রোহের রাস্তা থেকে সরিয়ে এনে ব্রিটিশ শাসনের আনুগত্যের বেড়াজালে আবদ্ধ করা। স্বাভাবিকভাবে 1857 বিদ্রোহ পরবর্তী ঘটনা প্রবাহগুলি এই প্রেক্ষাপটে ব্রিটিশ শাসকদের সুচিন্তিত কাজকর্মের বা মস্তিষ্কে নির্মিত কথা ঠিক যে 1857 সালে বিদ্রোহ সরকার দমন করতে সক্ষম হয়েছিল, কিন্তু যে সুদূর প্রসারী প্রভাব 1857 বিদ্রোহের মধ্যে দিয়ে
তৈরি হয়েছিল তা কিন্তু কোম্পানির ১০০ বছরের রাজত্বকালকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল এবং দেশে বিদেশে কোম্পানি শাসনের বৈধতা বা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং অনেকে দায়ী করে বসেছিলেন ভারতের মতো উপনিবেশে বিদ্রোহ ঘটার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দায়ী এবং তাদের প্রশাসনিক এর মূল কারণ তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লর্ড পামারস্টোন স্পষ্টভাবে পার্লামেন্টে ঘোষণা করেছিলেন কোম্পানির দায়বদ্ধতা না থাকার বিষয়টি, ফলে দ্রুত যে তাদের দিন ফুরিয়ে আসছে পামারস্টোনের এই বক্তব্য থেকেই বোঝা যায়। তাছাড়া 1833 পরবর্তী পর্ব থেকেই কোম্পানির ক্ষমতাকে সংকুচিত করা হয়েছিল এবং 1853 সালে চীনের সঙ্গে বাণিজ্য শেষ হলে কোম্পানির একচেটিয়া কারবারের কার্যত অবসান ঘোষিত। এবং কোম্পানির গঠনগত পরিবর্তন আনারও প্রচেষ্টা শুরু হয়েছিল 1853 পরবর্তী পর্ব থেকে। তবে স্বাভাবিকভাবে 1857 বিদ্রোহ পরবর্তী পর্বে যে ঘটনা প্রবাহগুলো মাথাচাড়া দিয়ে ওঠে তার মধ্যে অন্যতম একটি হল প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন। তবে আপনারা সচেতন থাকবেন, আমি ব্যাপক পরিবর্তন বলার অর্থ এই বলতে চাইনি যে পুরো প্রশাসন যন্ত্রটাকে উপড়ে ফেলে দিয়ে একটা নতুন ধরনের প্রশাসন ভারতবাসীকে উপহার দেওয়া হয়েছিল এবং সেই প্রশাসন অনেক বেশি জনকল্যাণকামী নীতির দ্বারা চালিত হয়েছিল। আমি এমনটা বোঝাতে চাই। আমি বোঝাতে চাইছি যে প্রশাসনিক ক্ষেত্রে একটা পরিবর্তন আনা হয়েছিল। সেই পরিবর্তন এর অন্যতম পদক্ষেপ হল 1858 সালে ভারত শাসন আইন। এবং এই ভারত শাসন আইন প্রণয়ন করে কোম্পানি শাসনের অবলুপ্তি ঘোষণা করা হয়েছিল এবং এখন থেকে ভারতবর্ষকে সরাসরি মহারানীর শাসনে আনা হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ রাজের ছত্রছায়ায় আনার মতো ঘটনা প্রবাহ সামনে আনা হয়েছে। ঐতিহাসিক ফ্যাক্সিলার স্পেয়ার এই ঘটনা লিখছেন, এইভাবে কোম্পানির অন্তঃসার শূন্য ক্ষয়সকে সামনে আনা হয়েছে।
ব্রিটিশ কর্তৃপক্ষ পরোক্ষে স্বীকার করে নিচ্ছিলেন জাতীয়তাবাদীদের সেই অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদীরা বলতে চেয়েছিলেন কোম্পানির শাসন ভারতবর্ষের দুর্ভিক্ষের কারণ, কৃষক শোষণের কারণ, ভারতবর্ষের আর্থিক দৈন্যতার কারণ, ভারতবর্ষের রাজনৈতিক বিশৃঙ্খলার কারণ, সর্বোপরি ভারতীয়দের ভারতীয়ত্ব হারানোর কারণ। যে কারণে ব্রিটিশ সরকারকে ভাবতে হয়েছিল মহারানী শাসনের নামে শাসন ব্যবস্থা পরিবর্তন ঘটানো। ভারত শাসন আইনের বলে ইংল্যান্ডের রানী মহারানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন এবং ব্রিটিশ প্রতিনিধি হিসেবে ব্রিটিশ মন্ত্রিসভার এক সদস্যকে, যাকে ভারত সচিব নামে অভিহিত করা হচ্ছে, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া পদে নিয়োগ করা হচ্ছে ব্রিটিশ মন্ত্রিসভার একজন পদস্থ মন্ত্রী। এবং ভারত শাসন সংক্রান্ত নীতি নির্ধারণ তথা ভারতের ব্যাপারে তিনি হয়ে ওঠেন সর্বময় কর্তৃত্বের অধিকারী। এবং ভারতের বিষয়ে অভিজ্ঞ এমন 15 জন ব্যক্তিদের নিয়ে একটা কাউন্সিল বা উপদেষ্টা পরিষদ গঠনের উপরও জোর দেওয়া হয়। এই কাউন্সিলে 8 জন সদস্য ব্রিটিশ সরকার দ্বারা নির্বাচিত এবং 7 জন সদস্যকে কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পক্ষ থেকে মনোনয়ন করা হয়। তবে ভারত সচিব উপদেষ্টা পরিষদের সমস্ত সদস্যই ভারত এর বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ এবং পদস্থ কর্মচারী ছিলেন। এবং সেই মতো এমনও অধিকার দেওয়া হয় ভারত সচিব এই কাউন্সিল পরামর্শ গ্রহণ করবেন কি করবেন না সে বিষয়ে সম্পূর্ণ তার স্বাধীনতা ছিল, কেবলমাত্র আর্থিক বিষয় সংক্রান্ত বিষয় ছাড়া। তার কারণ অর্থ সংক্রান্ত বিষয়ে ইন্ডিয়ান কাউন্সিলের অনুমোদন ছিল মাত্র। বাকি অন্যান্য ক্ষেত্রে ভারত সচিব স্বাধীনভাবে ভারত শাসন সংক্রান্ত নীতি প্রণয়ন করতে পারে। এবং আগের মতো ভারত শাসনের প্রত্যক্ষ দায়িত্ব গভর্নর জেনারেল হাতে থেকে যায়। তবে এখন তার সেই পদের নামের পরিবর্তন ঘটানো হয় এবং নতুন পরিবর্তিত নাম হিসেবে ভাইসরয় বা রাজপ্রতিনিধি তকমা দেওয়া হয়, যিনি ভারত শাসনের দায়িত্ব ব্রিটিশ রাজের পক্ষ থেকে পালন করেন।
জেনারেল কাজে সাহায্যের জন্য এক্সিকিউটিভ কাউন্সিল ছিল। এই এক্সিকিউটিভ কাউন্সিল পূর্ববর্তী সময় রাখা হয়েছিল। এছাড়া কমান্ডার ইন চিফ নামে একজন অসাধারণ সদস্য হিসেবে গ্রহণ করা হয়েছে এবং গভর্নর জেনারেল হিসেবে লর্ড ক্যানিংকে 1858 পর্বে ভাইসরয় পদে উন্নীত করা হয় এবং তিনি ভারতের প্রথম ভাইসরয় হিসেবে স্বীকৃতি পান এবং পরবর্তী পর্বে তিনি 1859 সালে আর্ল মর্যাদায় উন্নীত হন। তার কারণ তাকে এই উপাধি দেওয়া হয় তিনি যেভাবে 1857 বিদ্রোহে মোকাবিলা করেছিলেন এবং বিদ্রোহ পরবর্তী পর্বে দক্ষতার সাহায্যে শাসন ব্যবস্থাকে পরিচালনা করছিলেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। তার পুরস্কার স্বরূপ তাকে আল মর্যাদায় সম্মানিত করা। এইভাবে সামান্য পরিবর্তনের মধ্য দিয়েই কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে রদবদল আনা হয় এবং কোম্পানি শাসনকে ছুঁড়ে ফেলা হয়। তার পরিবর্তে মহারানীর শাসন বা ইংল্যান্ডেশ্বরী শাসন ভারতবর্ষে চালু করা। প্রশাসনিক এই পরিবর্তন পরে লর্ড ক্যানিংকে যথেষ্ট ক্ষমতা অধিকারী করা হয় এবং যথেষ্ট মর্যাদা অধিকারী করা হয়। এইভাবে প্রশাসনিক পরিবর্তনের পাশাপাশি আরো কিছু ঘটনা প্রবাহ 1857 পর্বে লক্ষ্য করা যায়। তার মধ্যে একটি বিষয় হচ্ছে আর্থিক ক্ষেত্রে পরিবর্তন। মহাবিত্ত উত্তর পর্বে একটা গুরুত্বপূর্ণ দিক হল আর্থিক ব্যবস্থার হাল ফেরা। এতদিন পর্যন্ত ভারতের অর্থনীতির উপর গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের যুগ্ম নিয়ন্ত্রণ প্রচলিত ছিল, কিন্তু মহাবিদ্রোহ চলাকালে রাজস্ব ব্যবস্থায় ব্যাপক ঘাটতি লক্ষ্য করা যায় এবং সরকারি প্রশাসনিক ব্যয় একদিকে যেমন বৃদ্ধি পায় তেমনি পাশাপাশি সরকারের আয় কমতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবে এই পরিপ্রেক্ষিতে সরকারের আয় বৃদ্ধি ঘটানো নতুন প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। তার কারণ প্রশাসনিক ব্যয় বৃদ্ধির কারণে
ভারতের ঋণের বোঝা দাঁড়িয়ে যায় 98 মিলিয়ন পাউন্ড। 1859-60 এই এক বছর 7 মিলিয়ন পাউন্ড এরও বেশি ঘাটতি দেখা। প্যাসিফার স্কয়ারের মতে এই সময় মুঘল যুগের পুরনো আত্মনির্ভরশীল অর্থনীতি থেকে ধীরে ধীরে বিশ্ব অর্থনৈতিক শক্তির সাথে ভারতকে যুক্ত করার প্রবণতা তৈরি করে। তাই মুঘল যুগের শেষে যে পুরনো আর্থিক ব্যবস্থা প্রচলিত ছিল, সেই আর্থিক ব্যবস্থাকে ভেঙে নতুন করে এক ধরনের আর্থিক রীতিনীতি সূচনা ঘটানো হয়। আপনারা ভাবলে অবাক হবে, 1858 থেকে ব্রিটিশ রাজের অধীনে ভারতীয় অর্থনীতি বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত করা হলেও তার উপর ভারতবাসীকেই সইতে হয়েছে। আর সুফল বলতে যা ছিল সমস্তটাই ব্রিটিশ রাজের পক্ষে ছিল। অর্থাৎ অনেকাংশে বলা যায় লাভের গুড় পিঁপড়ে খেয়ে গেছে। 1858 পরবর্তী পর্বে আমরা পরবর্তী ইউনিটে দেখতে পাবো কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচারের মতো বিষয়টি আরো স্পষ্ট রূপ ধারণ করবে। কৃষি স্বত্বাধিকার এবং ভূমি ব্যবস্থার ক্ষেত্রে অনেক নতুন নাই, কিন্তু তাতে করে সত্যি কি ভারতীয় আম জনতার সাধারণ জনগণের অবস্থার কোন পরিবর্তন হয়েছে? তেমন হয়তো নয়। ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ও কৌশলগত ফায়দা সমস্তটাই ব্রিটিশ রাজকীয় শাসন ব্যবস্থা গ্রহণ করেছিল। পূর্বে যেমনটা কোম্পানি কর্তৃপক্ষ বা কোম্পানি করেছিল, সেটাই নাম পরিবর্তিত হয়ে অবস্থায় পরিবর্তন ঘটিয়ে ব্রিটিশ রাজশক্তির নিয়ন্ত্রণে এসেছে। নতুন ধাঁচের এই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার জন্য 1859 সালে জেমস উইলসন গভর্নর জেনারেলের কাউন্সিলে আর্থিক প্রশাসক হিসেবে নিয়োগ করা হয় বা ফাইন্যান্সিয়াল পদে বসানো হয়। তার 9 মাসের কার্যকালে তিনি ভারতের আর্থিক ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন এবং তিনি ব্যয় সংকোচের নীতি গ্রহণ করেন। 9 মাস পরে তার স্থলাভিষিক্ত হন তার উত্তরসূরি স্যামুয়েল লিয়াম। তিনি তার অসমাপ্ত কাজ সমাপ্ত করেন এবং যোগ্য উত্তরসূরি হিসেবে স্যামুয়েল
লিয়া মর্যাদা পান। তিনি সমহারে 10% শুল্ক ধার্য করেন। বিনিময়যোগ্য কাগজে মুদ্রা চালু করেন এবং লবণ করকে সংযোজন করেন। তারা এই আর্থিক সংস্কারের ফলে 1864 সালের মধ্যেই ভারতবর্ষের রাজকীয় বাজেটে আর্থিক ঘাটতি সংকুচিত হয় এবং বাজেটে উদ্বৃত্ত অর্থের সুরাহ হয়। অর্থাৎ ব্রিটিশ রাজের হাতে ক্ষমতা হস্তান্তরের পর আর্থিক ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছিল তা যথেষ্ট চমকপ্রদ ঘটনা প্রবাহের নাম। তবে সেই আর্থিক সংস্কারের বিষয়টি পর্যালোচনার ভিত্তিতে আমরা বলতে পারি তাতে করে ভারতের সাধারণ জনগণের আর্থিক দৈন্যতা কোনো অংশে কমেনি, বরং ভারতবর্ষ থেকে সম্পদ নির্গমনের প্রবাহ বা প্রবণতা আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়, তা জাতীয়তাবাদী অর্থনীতিবিদদের লেখার মধ্যে দিয়ে স্পষ্টভাবে আমাদের সামনে প্রতিভাত হয়েছে। এর পাশাপাশি 1857 বিদ্রোহ পরবর্তী পর্বের ঘটনার মধ্যে জমিদারি নীতির ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। আমি আমার পূর্ববর্তী আলোচনায় দেখিয়েছি যে জমিদারদের 1857 বিদ্রোহে একরকম ভূমিকা ছিল না। কিছু কিছু জমিদার, জোরদার বা তালুকদার তারা বিদ্রোহীদেরকে যেমন সমর্থন করেছিলেন, আবার কেউ কেউ যথেষ্টভাবে বিদ্রোহ দমনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছিল। তাই জমিদারি নীতি ক্ষেত্রে পরিবর্তন সাধন ব্রিটিশ রাজের কাছে অপরিহার্য হয়ে থাকে এবং এর পাশাপাশি কৃষক স্বার্থের বিষয়টি যথেষ্টভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। লর্ড ক্যানিং সেই বিষয়টি সাফল্যের সঙ্গে বিবেচনা করতে সক্ষম হন এবং সেই মতো নীতি নির্ধারণের ক্ষেত্রে পরিবর্তন আনে। ব্রিটিশ রাজের হাতে ক্ষমতা হস্তান্তরের পরে ভারত সরকার ভূমি সংস্কারের দিকেও নজর দেয়। ইতিমধ্যে চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকদের যে দুরবস্থার বিষয়টি বা রায়তোয়ারি বন্দোবস্তের মধ্যে দিয়ে বা মমদুয়ারি বন্দোবস্তের মধ্যে দিয়ে যে দুরবস্থার চিত্রটি কৃষকদের মধ্যে ফুটে ওঠে, সে সম্পর্কে তাদের একটা অবজারভেশন, পর্যবেক্ষণ তৈরি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়। এই ভূমি রাজস্ব ব্যবস্থায় শুধু জমিদার শ্রেণী জমির বর্ধিত আয়
এবং সম্প্রসারণ থেকে লাভবান হয়েছে। কৃষকরা কোনো সুফল ভোগ করতে পারে, বরং জমিদার শ্রেণী তাদের ইচ্ছা মতো উৎখাত করতে সক্ষম হয়েছে। এমন পর্যবেক্ষণ ব্রিটিশ রাজ কর্তৃপক্ষের নজরে এসেছে। ফলে স্বাভাবিকভাবেই কৃষকদের অবস্থার সামান্য পরিবর্তন আনার জন্য 1859 সালে বেঙ্গল রেন্ট অ্যাক্ট আইন আনা হয়। এই আইনে বলা হয় 12 বছরের অধিক সময়কাল ধরে কোন চাষি জমি চাষ করলে স্বাভাবিকভাবে সেই জমির উপর তার অধিকার তৈরি। নীতি আনা হলেও কার্যক্ষেত্রে কৃষক সম্প্রদায় এর সুফল কতটা ভোগ করেছিলেন তা কিন্তু আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকাটা স্বাভাবিক। তার কারণ কৃষকরা যদি অনেক সুবিধা ব্রিটিশ রাজের শাসনের এই পর্বে পেয়ে থাকেন, তাহলে এর পরবর্তী পর্বে ব্রিটিশ রাজের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ সংগঠিত হতো না। আমরা বাংলার ক্ষেত্রেও যেমন বলতে পারি, তেমনি ভারতের অন্যান্য অংশের ক্ষেত্রেও এই একই বিষয়টি তুলে ধরতে পারি। আপনারা ভাবলে অবাক হবেন, এই সমস্ত আইন করে প্রকৃতপক্ষে কৃষকদের কোনো অগ্রগতি সাধিত হয়নি। কৃষক সমস্যা যে নিবিড়ে ছিল সেই নিবিড়ে থেকে যায়। তবে এটা মানতে হবে পাশাপাশি এই আইন জমিদার তালুকদারদের খামখেয়ালিপনার থেকে কৃষকদের কিছুটা হলেও প্রাথমিক স্বস্তি প্রদান করেছিল। তাই মহাবিদ্রোহের সময় কৃষকরা তালুকদারদের পক্ষ নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল। এমন জমিদার বা তালুকদারদেরকে চিহ্নিত করার প্রক্রিয়াও ক্যানিং এর প্রশাসনে লক্ষ্য করা গিয়েছিল। তাই লর্ড ক্যানিং ডানকোর্সির নীতি পরিত্যাগ করে অযোধ্যার জমিদার তালুকদারদের সঙ্গে নতুন করে ভূমি বন্দোবস্ত করেন। এর পিছনে আসল উদ্দেশ্য ছিল তালুকদারদের সহযোগিতায় ব্রিটিশ রাজের ভিতকে সুদৃঢ় করা। ফলে কৃষকদের স্বার্থ সেই বিপন্নতা থেকে পরবর্তী পর্বে অবশ্য 1868 সালে রেন্ট অ্যাক্ট পাশ করে কৃষকদের করের বোঝা কমানো হয় এবং কৃষককে জমি থেকে উচ্ছেদ করার প্রবণতাকে হ্রাস করার মতো উদ্যোগ ব্রিটিশ রাজ গ্রহণ করলেও সমস্যার সম্পূর্ণ নিরসন হয়নি। অন্তত
1857 পরবর্তী কৃষক বিদ্রোহগুলি বা কৃষকদের আর্থিক দুরবস্থা দিক সম্পর্কে আমরা পর্যালোচনা করলে অনুধাবন করতে পারি। তবে জমিদারি নীতির ক্ষেত্রে পরিবর্তন এনে আরো অনুগত জমিদারি ব্যবস্থাকে কায়েম করার লক্ষ্যে লর্ড ক্যানিং এর ব্রিটিশ রাজকীয় প্রশাসন চালিত হয়েছিল। পূর্ববর্তী পর্বে 1857 পূর্ববর্তী পর্বে প্রশাসনকে আমরা কমকাজী প্রশাসন এবং 1857 এর পরবর্তী পর্বে প্রশাসনকে রাজকীয় ব্রিটিশ রাজকীয় প্রশাসন এই তকমায় অভিহিত করতে পারে। পাশাপাশি 1857 বৃদ্ধ পরবর্তী ঘটনাপ্রবাহের মধ্যে রাজন্য শাসিত দেশীয় রাজ্যের ক্ষেত্রেও পরিবর্তন সংঘটিত করা হয়েছিল। আমি আমার পূর্ববর্তী আলোচনায় দেখিয়েছি দেশীয় রাজন্য বর্গের মধ্যেও সেই সময় অনুযায়ী 1857 পর্বে ভারতবর্ষে দেশীয় রাজ্যের সংখ্যা কোনো কোনো পরিসংখ্যান থেকে 600 বা কোনো কোনো পরিসংখ্যান অনুযায়ী প্রায় 700-এর কাছাকাছি, 600-র বেশি এবং 700-র কাছাকাছি স্বশাসিত দেশীয় রাজন্য বর্গ ছিল। তবে আমি স্বশাসন বললেও লর্ড ওয়েলেসলির অধীনতামূলক বিদ্রোহনীতি এবং লর্ড ডালহৌসির শর্তমূলক নীতি পরবর্তী পর্বে তারা কতটা স্বশাসন বজায় রাখতে পেরেছিল তা নিয়ে কিন্তু আমাদের মনে যথেষ্ট প্রশ্নচিহ্ন থাকা স্বাভাবিক। তবু রাজন্য বর্গ শাসিত শাসন ব্যবস্থাকে আমরা স্বশাসিত শাসন ব্যবস্থা এমন বাক্যজালে আলোচনা করতে পারি। এই দেশীয় রাজন্য বর্গের অনেক রাজা বা দত্তক পুত্ররা 1857 এর বিদ্রোহের নেতৃত্ব প্রদানকারী ছিলেন। এমনকি বৃদ্ধ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এই বিদ্রোহের প্রধান নেতা বা প্রধান মুখ ছিলেন। তা আমি আমার পূর্ববর্তী আলোচনাগুলিতে বারংবার উল্লেখ করেছি এবং এক্ষেত্রেও পুনরায় বলছি। এই সমস্ত দেশীয় রাজন্য বর্গের ভূমিকা একরকম ছিল না, যেমনটা জমিদার, জোতদার, তালুকদারদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বা কৃষকদের ক্ষেত্রে লক্ষ্য করেছি বা বিভিন্ন জাতি উপজাতিদের ক্ষেত্রে লক্ষ্য করেছি। তেমনটি এই সমস্ত দেশীয় রাজন্য বর্গের মধ্যে লক্ষ্য করা গেছে। কেউ বিদ্রোহীদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, সাপোর্ট করেছিলেন, সমর্থন করেছিলেন, আবার কেউ কেউ এই বিদ্রোহের সম্পূর্ণ বিরোধিতা করেছিলেন এবং কোম্পানি কর্তৃপক্ষকে সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বিদ্রোহ দমন করতে। তাই মহাবিদ্রোহ উত্তর পর্বে দেশীয় রাজন্য বর্গের জন্য নতুন ধরনের নীতি গ্রহণ করা, রাজকীয় শাসনের আবশ্যিক প্রয়োজন
হয়ে ওঠে। মহাবিদ্যের ভয়াবহতা ও ব্যাপকতা, যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ও অযোধ্যার বেগমের ভূমিকা আমরা লক্ষ্য করেছি, তেমনি সিন্ধিয়া হোলকার, গোয়ালিয়রের দিনকর রাও ও হায়দ্রাবাদের সালার জং ও পাতিয়ালা ও ঝিল্পের রাজারা ইংরেজ শাসকদের পক্ষে থেকে তাদের রাজানুগত্যের প্রমাণ রেখেছে। তাই ভারতে ব্রিটিশ সাম্রাজ্য সুরক্ষায় দেশীয় রাজন্যবর্গের ভূমিকাকে কোনো অংশে খাটো করা যায় না বা ছোট করে দেখা যায় না বা উচিত নয়, এমন ব্যাপারটি শাসক কর্তৃপক্ষ অনুধাবন করে। এবং মহাবিদ্রোহ দমনে সামরিক শাসকেরা যে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল, তাদের সেই মৈত্রী মনোভাবকে পরিত্যাগ করতে ব্রিটিশ কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই অসম্মতি জ্ঞাপন করেনি। তাই লর্ড ডালহৌসির যে সত্যবিলোপ নীতির মধ্যে দিয়ে দেশীয় রাজন্যবর্গ বিদ্রোহী হয়ে উঠেছিল বা ব্রিটিশ শাসন সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল বা তাদের সমর্থন ফিরিয়ে নিয়েছিল, সেই সত্যবিলোপ নীতিকে রদ করা হয় এবং এখন থেকে দেশীয় রাজাদের সঙ্গে যে ধরনের সন্ধি চুক্তি পূর্ববর্তী পর্বে ছিল তাকে বজায় রাখার উপরে জোর দেওয়া হয়। উপরন্তু দেশীয় শাসকদেরকে নানান ধরনের উপাধি প্রদান করার ব্যবস্থাও করা হয়। তবে এই পর্বেও সাম্রাজ্যের বিশৃঙ্খলা যদি কোনো কারণে দেশীয় রাজ্যের অপশাসনের কারণে তৈরি হয়, তাহলে সেই দেশীয় রাজ্যকে অধিগ্রহণের মতো অধিকার 1857 খ্রিস্ট পরবর্তী পর্বে রাখা হয়। এমনই অজুহাতে বরোদার শাসককে 1878 সালে পূর্বে খুব স্পষ্ট করে 1874 সালে অপশাসনের অভিযোগ এনে মলহর রাও গাইকোয়াড়কে সরিয়ে বরোদা রাজ্যকে ব্রিটিশরা গ্রাস করে। তবে গাইকোয়াড়ের পরিবর্তে তারই বংশের অন্য এক শাসককে তার জায়গায় বসিয়ে দেওয়া হয়। পাশাপাশি ঘোষণা করা হয় রাজন্যবর্গের সাথে যে সমস্ত নীতি পূর্বে প্রচলিত ছিল বা সন্ধি চুক্তি ছিল সেগুলিকে বলবৎ রাখা হবে এবং তাদেরকে নতুন নতুন বক্তৃতা প্রদান করা হয়। এতে তারা গর্ব অনুভব করবেন এবং রাজকীয় শাসনকে আরো সমর্থন যোগাবেন। পাশাপাশি এই সময় মহারানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী এই অভিধাও প্রদান করা হয়। একদিকে যেমন রাজকীয় রাজন্যবর্গকে নতুন নতুন উপাধি প্রদান করা হয়, পাশাপাশি মহারানী উপাধি প্রদান করে তাকে শিখরের উচ্চ স্তরে পৌঁছে দেওয়া হয়। আর এইভাবে ব্রিটিশ রাজের শাসন ভারতবর্ষে বৈধতা দেওয়ার
নানা পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি 1857 যুদ্ধ পরবর্তী পর্বে সেনাবাহিনীর ক্ষেত্রেও নানা ধরনের পরিবর্তন আনা হয়। তার কারণ ব্রিটিশ কর্তৃপক্ষ এটা অনুধাবন করে বিদ্রোহের সূচনা হয়েছিল প্রাথমিক পর্বে সেনাবাহিনীর মধ্যে এবং বেঙ্গল রেজিমেন্ট অধিকাংশ সৈন্য একটা নির্দিষ্ট অঞ্চল থেকে এসেছে। সেই নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক সেনা সংগঠনকে ভেঙে দিয়ে মিশ্র অঞ্চল ভিত্তিক সেনা সংগঠন গড়ে তোলা হয়। পাশাপাশি বিদ্রোহ প্রবণ পূর্ব ভারত, মধ্য ভারত এবং পশ্চিম ভারত, আরো পরিষ্কার করে বললে বাংলা, বিহার, উত্তরপ্রদেশ এবং রাজ্যদের নন মার্শাল সামরিক এই তকমা এনে সেনাবাহিনী থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা শুরু হয় বা নিয়োগের ক্ষেত্রে কম করা হয়। অন্যদিকে এই বৃদ্ধি সময় যে সমস্ত জাতি সেনা, বিশেষ করে গোর্খা, শিখ এবং পাঠান, তারা কোম্পানিকে সহযোগিতা করায় বিদ্রোহ দমন করতে অনেকটা সুবিধা হয়েছিল। তাদেরকে মার্শাল অর্থাৎ সামরিক এই তকমা প্রদান করে সেনাবাহিনীতে আরো বেশি বেশি করে নিয়োগ করা হয়। তাছাড়া সেনাবাহিনীর ক্ষেত্রে আরো পরিবর্তন আনা হয়। যেমন মহাবিদ্রোহ পর বা পূর্ববর্তী প্রায় 2 লক্ষ ভারতীয়কে সেনা বিভাগে রাখা হয়েছিল। সে তুলনায় মাত্র 40,000-ই ছিল ইংরেজ সৈন্য, অর্থাৎ ইউরোপীয় সৈন্য বনাম ভারতীয় সৈন্যের অনুপাত ছিল 1:5। কিন্তু 1857 পরবর্তী পর্বে আমরা লক্ষ্য করি অতি দ্রুত ভারতীয় সৈন্যের সংখ্যা কমিয়ে ফেলা হয়, পাশাপাশি ইউরোপীয় সৈন্যের সংখ্যা বৃদ্ধি করা হয়। এবং বাংলার ক্ষেত্রে এই অনুপাত ছিল ইউরোপীয় সৈন্য ও ভারতীয় সৈন্য ক্ষেত্রে 1:2 এবং বোম্বাই এবং মাদ্রাস প্রেসিডেন্সির ক্ষেত্রে এই অনুপাত ছিল 2:5। অর্থাৎ 2 জন যদি ইউরোপীয় সৈন্য হন, মাত্র 5 জন ভারতীয় সৈন্য। এর পাশাপাশি সেনাবাহিনীর গোলন্দাজ বাহিনী থেকে সম্পূর্ণভাবে ভারতীয়দেরকে সরিয়ে ইউরোপীয়দের রাখা হয়।
তাছাড়াও সামরিক উচ্চপদস্থ পদগুলি পূর্বের মতোই ইউরোপীয়দের নিয়ন্ত্রণাধীন রাখা হয় এবং পাশাপাশি এমন এক বাহিনী তৈরি করা হয় যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য না হলেও বা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করলেও অপর বাহিনী গুলি চালাতে বাধ্য হবে এবং কোনোভাবেই বিদ্রোহকে বরদাস্ত করবে না। এইভাবে সেনাবাহিনীর ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয় এবং ভারতীয় বাজেট 52% অর্থ সামরিক সেনা সংগঠনের ক্ষেত্রে ব্যয় বরাদ্দ করার নীতি 1857 এর পরবর্তী পর লক্ষ্য করা যায়। এমনকি 1914 সালে এই একই প্রবণতা লক্ষ্য করা যায়, অর্থাৎ শক্তিশালী সেনাবাহিনী গঠন করে ভারতীয়দের সমস্ত রকমের অসন্তোষকে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা ব্রিটিশ রাজের পক্ষ থেকে আয়োজন করা হয়। এর পাশাপাশি আমরা লক্ষ্য করি গোর্খা, শিখ এবং পাঠানদেরকে অধিক পরিমাণে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়। বাঙালি, বিহারি বা রাজপুতদের সেনাবাহিনী থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সামরিক বেশ সামরিক এই তকমা হেঁটে পাশাপাশি 1857 বিদ্রোহ পরবর্তী পর ব্রিটিশ সামরিক নীতির ক্ষেত্রে পরিবর্তন আনে এবং পরিবর্তন এই পর মহারানী ভিক্টোরিয়া শাসক, যাকে প্রিন্স প্রোক্লেমেশনস অ্যাক্ট of 1858 এর প্রয়োগ করা হয়। প্রশাসন যন্ত্রকে নতুন করে ঢেলে সাজানো হয়। নতুন এই অর্থে যে পূর্ববর্তী শোষণের সমস্ত প্রক্রিয়াগুলোকে অক্ষুণ্ণ রেখে নতুন তকমায় চালিত করা হয়। এবং ব্রিটিশরা আরো বেশি সজাগ দৃষ্টিতে অর্থনৈতিক নির্গমনের প্রক্রিয়াটি চালিয়ে যায়। দ্রুত রেলপথের বিস্তার ঘটানো হয় যাতে করে বিদ্রোহপ্রবণ অঞ্চলে দ্রুত সেনাবাহিনী পাঠানো সম্ভবপর হয়। এবং ভারতের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে সরাসরি ব্রিটিশ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা এবং ব্রিটিশ শিল্পের থেকে আসা উৎপাদিত পণ্য সামগ্রী
গ্রামের বাজারগুলিকে পৌঁছে দেওয়া যায়। সেই সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি মহারানীর তরফ থেকে ঘোষণা করা হয় যে ভারতীয়দের ধর্মীয় ক্ষেত্রে, তাদের ঐতিহ্যশালী নীতির ক্ষেত্রে এখন থেকে ব্রিটিশ কর্তৃপক্ষ কোন রকম হস্তক্ষেপ করবে না। ভারতীয়দের মঙ্গল সাধন করাই হবে ব্রিটিশ রাজকীয় শাসনের উদ্যোগ। পরিবর্তে ভারতকে ব্রিটিশ রাজকীয় শাসনকে মেনে নিতে হবে, সমর্থন দেওয়া হবে। এইভাবে 1857 পরবর্তী পর্বে ভারতবর্ষ মহারানীর শাসন নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে চালিত হচ্ছে। আমি এবার এই সমগ্র পার্টে দ্য রেভোল্ট অফ 1857 মূল্যায়ন প্রসঙ্গে এটাই বলতে চাই। 1857 বিদ্রোহে শুরু থেকে ব্রিটিশ প্রশাসকদের পক্ষ থেকে কেমব্রিজ ও সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের পক্ষ থেকে নিতান্তই ষড়যন্ত্র এবং সিপাহীদের দ্বারা সংগঠিত বিদ্রোহ হিসেবে দেখানোর চেষ্টা করেছিল। এবং সাম্প্রতিককালে উইলিয়াম ডারভিল-মিলের মতো ঐতিহাসিক তার দ্য লাস্ট মোগল নামক গ্রন্থে একইভাবে ঢঙে এই বিদ্রোহকে হিন্দু মুসলিম বিরোধ এর বলে উল্লেখ করেছেন এবং একটা ধর্মীয় বিদ্রোহের তকমা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ব্রিটিশ প্রশাসক মহলের কাছে বা সাম্রাজ্যবাদী ও কেমব্রিজ ইতিহাস ঘরানার কাছে আমাদের বিশেষ কিছু মানসিক চাহিদা এই বিদ্রোহ প্রসঙ্গে থেকে যায়। তাহলে এই বিদ্রোহ যদি কেবলমাত্র ধর্মীয় বিদ্রোহ বা একটা ষড়যন্ত্র প্রবণতা বা সিপাহীদের দ্বারা বিদ্রোহী হয়ে থাকে, তাহলে বিদ্রোহ পরবর্তী পর্বে কোম্পানির শাসনকে উৎখাত করে কেনই বা ব্রিটিশ রাজকীয় শাসন চালু হলো এবং অনেক কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা
সামনে আসলো, সেই প্রশ্নের সদুত্তর সাম্রাজ্যবাদী ঐতিহাসিক গোষ্ঠীকে পাঠক সমাজের সামনে হাজির করতে হবে। ততদিন